আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি এবং স্বভাবতই আমার সামনের স্ক্রিনটি দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমার এই টিউটোরিয়াল সিরিজটি হচ্ছে পিএইচপি মাইএসকিউএল নিয়ে। এবং এটির ক্ষেত্রে প্রথমে আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এবং আমার প্রতিটি কথা আমার ভিডিও টিউটোরিয়ালটি না দেখে যাতে আপনারা আমার ফাইলগুলো এক্সারসাইজ ফাইলগুলো দেখে আপনারা ইজিলি বুঝতে পারেন যে আমি কি কি কাজ করেছি, সেজন্য এইবারের টিউটোরিয়ালটি অন্যান্য টিউটোরিয়ালের তুলনায় একটু আপডেট করেছি। এবং সেই ব্যাপারটি হচ্ছে যে আমি এখানে একটি ওয়েব পেজের মতো তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে এই ওয়েব পেজের মধ্যে আমি এই টোটাল পিএইচপি মাইএসকিউএল অ্যাডভান্স টিউটোরিয়াল নামে টিউটোরিয়াল সিরিজটি আমি শুরু করতে যাচ্ছি। এবং এই অ্যাডভান্স টিউটোরিয়ালটি অ্যাকচুয়ালি অ্যাডভান্স বলা চলে না, এটি আমরা বলতে পারি যে ইন্টারমিডিয়েট, মানে একেবারে প্রাইমারিও নয় আবার একেবারে অ্যাডভান্সও নয়, ইন্টারমিডিয়েট। যে যারা আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল ওয়েবসাইটে আমার পিএইচপির বেসিক টিউটোরিয়ালটি অনুসরণ করেছেন, তাদের আরেকটু নলেজটাকে বাড়ানোর জন্য, পিএইচপি মাইএসকিউএল এ তাদের আরেকটু দক্ষতা বাড়ানোর জন্য আমি এই পরবর্তী টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি, যেটি নাম দেওয়া হয়েছে পিএইচপি উইথ মাইএসকিউএল অ্যাডভান্স টিউটোরিয়াল। কিন্তু অ্যাকচুয়ালি এটি বেসিকের পর ইন্টারমিডিয়েট হিসেবে আমি ধরছি এবং অ্যাডভান্সে আরো ক্রিটিক্যাল টাইপের হয়ে থাকে, আরো ডাইনামিক কন্টেন্ট নিয়ে কাজ করা হবে। তো যাই হোক, শুরুতেই আমি এখানে যেটি দেখাচ্ছি এবং বরাবরের মতোই আপনারাও এই পেজটি স্বভাবতই তৈরি করেছি আপনাদের জন্যই। সো স্বভাবতই টিউটোরিয়ালের একদম শেষ পর্বে স্বাভাবিকভাবেই সবগুলো টিউটোরিয়ালের এক্সারসাইজ ফাইলগুলো এবং এই যে পেজটি তৈরি করেছি আপনাদের জন্য, সেই পেজটিও আপনারা পেয়ে যাবেন। তো এবং শেষ পর্বে আমি দেখিয়েও দিব যে আমার এক্সারসাইজ ফাইলগুলো এবং এই পেজটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে এখানে আমি আমার এই পেজটির মধ্যে কি কি সুযোগ সুবিধা থাকছে সেটি আপনাদেরকে একটু ওভারভিউটা দেখাতে যাচ্ছি। বাম পাশে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে প্রতিটা পেজের সাথে লিংক, যে আমার প্রতিটা এখানে আমি টোটাল 17টা চ্যাপ্টার হিসেবে ভাগ করা হয়েছে এবং সেই 17টা চ্যাপ্টারের নাম এখানে লিস্ট আকারে দেওয়া রয়েছে। তো সেই 17টা চ্যাপ্টারের এইখানে হেডিং দেওয়া আছে এবং সেই 17টা চ্যাপ্টারে আবার সাব ক্যাটাগরি হিসেবে যে ওই 17টা চ্যাপ্টারের মধ্যে প্রতিটা চ্যাপ্টারে কি কি দেখানো হচ্ছে। যেমন প্রথমের চ্যাপ্টারটা যদি আমরা ধরি যে পিএইচপি ওভারভিউ, যে পিএইচপি সম্বন্ধে জানার জন্য, সেটি হচ্ছে, এবং সেই চ্যাপ্টারগুলোতে আমি আলোচনা করেছি প্রথম সাব চ্যাপ্টার হিসেবে হোয়াট ইজ পিএইচপি, হিস্টোরি, হোয়াই চুজ পিএইচপি, ইনস্টল ওভারভিউ, এবং এরপর পিএইচপি বেসিক, এবং তারপর ডেটা টাইপ, লজিক্যাল এক্সপ্রেশন, এবং লুপ, ইউজার ডিফাইন ফাংশন, ডিবাগিং, বিল্ডিং ওয়েব পেজ, ফর্ম অ্যান্ড ডাটা, ফর্ম ডাটা, এবং কুকিজ, সেশন, মাইএসকিউএল বেসিক, পিএইচপি টু অ্যাক্সেস মাইএসকিউএল, বিল্ডিং এ সিএমএস, যে আমরা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব পিএইচপি দিয়ে। যেমন আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কথা উঠলেই প্রথমে আমাদের মাথায় যেটা চলে আসে যে ওয়ার্ডপ্রেস, জুমলা, ওপেন কার্ড, ম্যাজেন্টো, এই টাইপের। তো সেই টাইপের আমরা এত ক্রিটিক্যালে অবশ্যই যাব না, সিম্পল একটি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করব একদম শেষের দিকে, এবং সাইড নেভিগেশন এবং আদার্স যা রয়েছে, এবং সেগুলোর প্রতিটি ধাপে ধাপে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো এই বাম পাশে এখানে রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন। এবং আপনারা যদি ডাইরেক্ট, ফর এক্সাম্পল আপনি প্রথম চ্যাপ্টারটি বা দ্বিতীয় চ্যাপ্টারটি বা তৃতীয় চ্যাপ্টারটি বাদ দিয়ে ডাইরেক্ট চতুর্থ চ্যাপ্টারে যেতে চান, তখন এখানে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ওই পেজে যেতে পারেন। সেই জাস্ট আপনাদের ইউজারের সুবিধার্থে এই কাজটা করা। পুরো সম্পূর্ণটার এখানে দেওয়া আছে 1 নাম্বার।
এবং এখানে আমি জাস্ট প্রথমে একটু ইন্ট্রোডিউস করেছি যে আপনারা যারা অলরেডি আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল ওয়েবসাইট থেকে পিএইচপি বেসিক বাংলা টিউটোরিয়াল এই টিউটোরিয়ালটি দেখেছেন, যেটি হচ্ছে আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছে যে সিরিজ স্ল্যাশ পিএইচপি হ্যাশ টিউটোরিয়াল। এখানে টোটাল 10 পর্বের পিএইচপির বেসিক টিউটোরিয়াল নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং সেই হিসেবে এখানে আমি একটু বলে রাখি যে আমি পিএইচপি ওভারভিউ যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি থেকে একদম অনেকটা ইউজার ডিফাইন ফাংশন এই প্রথম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই 6টা চ্যাপ্টারে আমি খুব দ্রুত চলে যাব, খুব বেশি ডিসকাস করব না। এটার পেছনে কারণ হচ্ছে যে এই 6টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি আমার এই পিএইচপির টিউটোরিয়াল সিরিজের পিএইচপি বাংলা টিউটোরিয়াল এই যে 10টা পর্বের টিউটোরিয়ালটি রয়েছে সেই টিউটোরিয়াল সিরিজে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো দুইবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কিন্তু আমি এটিও ওই জিনিসগুলো এখানে অ্যাড করে নিয়েছি। এটির পেছনে কারণ হচ্ছে যে যাতে আপনাদের যারা ওই জিনিসগুলো ভুলে গেছেন বা আরেকটু রিভিউ করার জন্য সেই ব্যাপারগুলো এখানে দেখা জাস্ট অ্যাড করা হয়েছে, নাথিং এলস। এবং আপনারা যারা অলরেডি আমার এই টিউটোরিয়ালগুলো বেসিক টিউটোরিয়াল দেখেছেন তাদেরকে আমি বলবো যে তারা আপনারা চাইলে ডিবাগিং থেকে বা ইউজার ডিফাইন বা লুপস এর পরের থেকে আপনারা শুরু করতে পারেন। তো যাই হোক, সেই হিসেবে আমার এই প্রথম পর্বে এই প্রথম পেজটিতে জাস্ট আমি এইটুকুই। এবং দ্বিতীয় নেক্সট যদি আমরা ক্লিক করি, এখানে আপনাদের সুবিধার্থে ব্যাক পূর্বের পেজে ফিরে আসার জন্য এবং নেক্সট পেজে যাওয়ার জন্য এই সুবিধাটি রাখা হয়েছে। আর এখানে তো আপনার সব পেজে ডাইরেক্ট জাম্প করার জন্য অপশন রয়েছে, জাস্ট এটা আপনাদের সুবিধার্থে এই যে ব্যাপারটি করা হয়েছে। তো প্রথমেই আমি বলতে যাচ্ছি যে হোয়াট ইজ পিএইচপি। তো পিএইচপির ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সেই হিসেবে স্ক্রিপ্ট জিনিসটা কি আর প্রোগ্রাম জিনিসটা কি এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো স্বভাবতই যেহেতু আমি বেসিক টিউটোরিয়াল এইসব নিয়ে কথাবার্তা বলেছি, তো আমি আর নতুন করে এই জিনিসগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না, বাট এখানে আপনাদের ওভারভিউ হিসেবে জিনিসগুলো বলা হয়েছে। তো সেই হিসেবে আমি যদি পরের পেজে যাই, যে এখানে পিএইচপির হিস্ট্রি, যে পিএইচপি প্রথমে 1994 সালে ভার্সন 1 বের হয় এবং 2004 সালে ভার্সন 5 বের হয় এবং সেগুলোর পর্যায়ক্রমিক ধারা বর্ণনা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনি কেন পিএইচপি চয়েস করবেন এবং সেই পিএইচপি চয়েসের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পিএইচপির একটা খুব ভালো একটি ডকুমেন্টেশন রয়েছে এবং সেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তৈরি করা আছে। তো সেটি যদি আমরা এখানে লিংক করা আছে, তো সেটি আমি অলরেডি ওপেন করে রেখেছি। সেটি হচ্ছে যে php.net doc.php। এখানে দেখুন যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এই ডকুমেন্টেশনটি করা আছে। আমরা যদি ইংলিশের মধ্যে ক্লিক করি তাহলে ইংলিশ ডকুমেন্টেশনটি বের হবে, ব্রাজিলিয়ান, পর্তুগিজ, চাইনিজ বিভিন্ন ভাষাতে সেই ডকুমেন্টেশনটা করা রয়েছে। এবং এই জিনিসটি আপনারা এই ডকুমেন্টেশনে মানে php.net এর মধ্যে গিয়ে ডকুমেন্টেশনে গেলেও আপনারা এই লিংকে যেতে পারবেন। তারপরে জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এই লিংকটি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর পরবর্তীতে আসি যে ইনস্টল ওভারভিউ। যে আমরা যখন পিএইচপি ইনস্টল করতে যাব তো স্বভাবতই তখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়েব সার্ভার। তো এই ওয়েব সার্ভারের জন্য আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাপাচি, এবং সেই অ্যাপাচির ওয়েবসাইটটি যে এখানে আমার এখানে অলরেডি লিংক দেওয়া আছে এবং সেই হিসেবে এই পেজটি, এবং এখান থেকে আমরা চাইলে এখানে ডাউনলোড করে এই অ্যাপাচিটি ডাউনলোড করতে পারি। আবার এরপর হচ্ছে আমার পিএইচপি ভার্সন 5, আমি 5+ মানে 5 এর পরবর্তী ভার্সন যেটি লেটেস্ট সেটি ইউজ করা হয়েছে এবং সেটিরও লিংক এখানে দেওয়া আছে। এবং সেই লিংকে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখব যে কারেন্ট স্টেবল ভার্সন হচ্ছে 5.5.1। তো যদিও আমি এখানে 5.4 ইউজ করব, তো যাই হোক 5.5 নিয়ে 5.5 এবং 5.4 প্রায় কাছাকাছি, কিছুটা চেঞ্জ আছে। তারপর হচ্ছে
আমার ডাটাবেস লাগবে এবং সেই ডাটাবেসটা হচ্ছে MySQL। MySQLও আমি 5 প্লাস ভার্সন ইউজ করব এবং সেখানে আমরা যে MySQL এর তে যাই তাহলে এই যে এখানে ডাউনলোড পেজে থেকে আমরা MySQL ডাউনলোড করে নিতে পারি। এরপর স্বভাবতই আমার ওই টেক্সট এডিটর একটি দরকার, যে আমি কোডিং করার জন্য আমরা সেটির জন্য আমরা ড্রিমওয়েভার ইউজ করতে পারি, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি কারণ অনেকেই বিভিন্ন সময় আমাকে কমপ্লেন করে থাকেন যে আমার মানে ভিডিওটির কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ছোট ছোট লেখাগুলো আপনারা দেখতে পারেন না। তো সেই হিসেবে জুম করে দেখানোর জন্য নোটপ্যাড প্লাস প্লাসটি অনেক ভালো সুবিধা দেয়, যেটি ড্রিমওয়েভারে অ্যাকচুয়ালি করা যেতে পারে, একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি। আপনারাও যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে চান তাহলে সেটি আপনারা নোটপ্যাড /plus এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এটি সম্পূর্ণরূপে ফ্রি। আচ্ছা, এরপর আপনার একটি ওয়েব ব্রাউজার দরকার এবং যে রকম ব্রাউজার চুজ করেন সেই ব্রাউজার, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, এবং এটির লিঙ্কও এখানে দেওয়া আছে। গুগল ক্রোম, মজিলা, অপেরা, এই আপনাদের পছন্দ অনুযায়ী সেগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। এবার এগুলো অ্যাকচুয়ালি এখন আলাদা আলাদা করে যদি আমাদের ডাউনলোড করতে হয় তাহলে স্বভাবতই আমাদের অনেকখানি সময় দরকার পড়ে এবং একটু ঝামেলাও হয়। তো সেই হিসেবে আমাদের কাজের সুবিধার্থে দেখা যায় যে আমরা কেউই অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে এইসব ডাউনলোড করি না। আমাদের কাজের সুবিধার্থে এবং ইউজার ফ্রেন্ডলি হিসেবে যে আমরা এগুলোর মিলিত ভার্সনটা যেটা থাকে, যে অ্যাপাচি, পিএইচপি আর ডাটাবেস, মানে সার্ভার, পিএইচপি, ডাটাবেস সবগুলো একসাথে একটা সফটওয়্যারের মাধ্যমে দেওয়া থাকে, সেই সফটওয়্যারটি ইউজ করব এবং সেই সফটওয়্যারটিরও টোটাল 4টা জনপ্রিয় ভার্সন রয়েছে এবং সেই 4টা জনপ্রিয় ভার্সন হচ্ছে, একটি হচ্ছে ল্যাম্প। ল্যাম্প মানে হচ্ছে লিনাক্স, এটি হচ্ছে লিনাক্স, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি। মানে যে লিনাক্স ভার্সন ইউজ করতেছেন তারা পিএইচপির এটি চালানোর জন্য আমরা ল্যাম্প ইউজ করব এবং সেটির লিংক এখানে দেওয়া আছে যে কিভাবে ল্যাম্প ইউজ করতে হয়। আপনাদের যারা লিনাক্স ইউজ করেন তারা এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাম্প। ম্যাম্পতে হচ্ছে ম্যাকেন্টাশ এবং সেটি হচ্ছে ম্যাকের জন্য সাধারণত ব্যবহার করা হয় এবং সেটির ওয়েবসাইট হচ্ছে এটি এবং এখান থেকে আপনারা ম্যাম্প চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটির এখানে লিংকটি দেওয়া আছে। এরপর হচ্ছে যেটি আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি সেটি হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজের ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমরা ওয়াম্প এবং XAMPP যেটি ইউজ করে থাকি এবং এখানে সেটির দুইটির ওয়েবসাইটও দেওয়া আছে যে আমরা চাইলে এই ওয়াম্প সার্ভার ইউজ করতে পারি অথবা XAMPP এটিও ইউজ করতে পারি। তো আমার বেসিক পিএইচপি টিউটোরিয়াল আমরা পূর্বে যেটি অলরেডি আমাদের পাবলিশ করা রয়েছে সেটির মধ্যে আমরা এই XAMPP এটি দিয়ে কাজ করেছিলাম। তো সেই হিসেবে আমি চাচ্ছি না যে এইবার আমরা সেটি ইউজ করার জন্য, কারণ যেহেতু আমরা একবার এটি ইউজ করেছি তো স্বভাবতই এটির ব্যবহার সম্বন্ধে আপনারা অলরেডি জেনে গেছেন। সো স্বভাবতই আমি চাচ্ছি যে আপনাদের সব ব্যাপারে আইডিয়া হোক, সেই জন্যই আমরা এইবার আর এই XAMPP এটি ডাউনলোড ইউজ করব না। তো সেই হিসেবে এটা আমি কেটে দিলাম এবং আমি ইউজ করব এবার হচ্ছে ওয়াম্প সার্ভার। এটিও অনেকটা ওই XAMPP এর মতোই। তো সেই হিসেবে এখানে ডাউনলোডের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখব। তো সেই হিসেবে এখানে আমার উইন্ডোজটির উপর ডিপেন্ড করতেছে যে আপনি কোন ভার্সনটি ডাউনলোড করবেন। তো আপনার কোন ভার্সনটি, যেমন এখানে 32 বিট এবং 64 বিট দুটির জন্য আলাদা আলাদা ভার্সন রয়েছে। তো সেই হিসেবে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ভার্সন, আপনার উইন্ডোজটি কোন ভার্সনে সেটআপ দেওয়া, 32 বিটে নাকি 64 বিটে। তো সেই হিসেবে আমরা যদি স্টার্ট বাটনে যাই এবং মাই কম্পিউটার এটি রাইট মাউসে ক্লিক করে প্রপার্টিস এর মধ্যে যাই, এই প্রপার্টিস এর মধ্যে এখানে দেখুন যে আমার এই সিস্টেম টাইপ 64 বিট। তো যেহেতু এখানে 64 বিট তো সেই হিসেবে আমার এখানে থেকে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটি, যেখানে পিএইচপি 5.4 কিন্তু এটি হচ্ছে 32 বিট আর এটি হচ্ছে পিএইচপি 5.4 64 বিট। তো সেই হিসেবে আমার এটি ডাউনলোড করতে যাচ্ছি, এটা 5.3। সো স্বভাবতই আমি চাইবো যে আমার সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করার জন্য। তো সেই হিসেবে আপনি এটির মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন ইউ ক্যান ডাউনলোড ইট ডাইরেক্টলি।
এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। এবং স্বভাবতই যেটি আমি অলরেডি সময় বাঁচানোর জন্য এখানে আমি সেটি ডাউনলোড করে রেখেছি। তো এটির মধ্যে আমরা একটু পরে যাচ্ছি এবং এটি 38.7 মেগাবাইট। তো এটির মধ্যে আমরা একটু পরে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ইনস্টলেশনের জন্য এই জিনিসটি লাগবে। এবং স্বভাবতই আমরা সবাই জানি, এটি নতুন করে জানানোর দরকার নাই, তারপরও আমি এখানে দেখাচ্ছি যে পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.php.net, যেটি হচ্ছে এটি আমি অলরেডি ওপেন করে রেখেছিলাম। এবং এরপর হচ্ছে যে যারা আমার ইনস্টলেশনটি পছন্দ করছেন না, চাচ্ছেন যে ডাইরেক্ট শুধুমাত্র অ্যাপাচি, শুধুমাত্র পিএইচপি, শুধুমাত্র মাইএসকিউএল আলাদা আলাদাভাবে 3টি ডাউনলোড করে ইনস্টল করবেন, তাদের জন্য পিএইচপি কিভাবে ইনস্টল করতে হয়, ম্যানুয়ালের মধ্যে ইনস্টল পিএইচপি এই পেজটির মধ্যে যদি আপনারা যান, এখানে একদম ডিরেক্টলি সুন্দরভাবে বর্ণনা করা আছে, লিস্ট আকারে দেওয়া আছে। আপনারা এটি চেক করে করে আপনারা চাইলে এটি দেখতে পারেন যে কিভাবে কিভাবে এটি ইনস্টল করতে হয়। তো স্বভাবতই কথা না বাড়িয়ে চলুন আমরা ইনস্টলের কাজে লেগে যাই। তো সেই হিসেবে এখানে ওয়াম্প এটির মধ্যে আমি ডবল ক্লিক করলাম। আমার একটি ওয়ার্নিং মেসেজ আসলো, আমি ইয়েস দিলাম এবং বলা বাহুল্য আমি উইন্ডোজ 7 ইউজ করছি। এবং এটির ক্ষেত্রে দেখুন, আপনি ওয়াম্প সার্ভার 2.4 ভার্সনটি আমি এখানে ডাউনলোড করেছি। আপাতত 2.4 ভার্সনটি লেটেস্ট, এবং আপনাদের ক্ষেত্রে এটির আরো লেটেস্ট ভার্সন 2.5, 6, 7 হতে পারে। তারপর হচ্ছে অ্যাপাচি 2.4.4, MySQL 5.6, PHP 5.4 এবং PHP MyAdmin 4, SQL Buddy এবং এই লাস্টের 2-3টি আমার অ্যাকচুয়ালি তেমন ইম্পর্টেন্ট না। আমার অ্যাপাচি, MySQL, PHP এটি আমার কোন ভার্সন ইনস্টল হচ্ছে সেটি বড় ব্যাপার। তো যাই হোক, এবার আমি নেক্সট দিলাম, আই অ্যাকসেপ্ট, নেক্সট, এবং এটি আমি কোথায় সেট আপ করতে যাচ্ছি। তো সেই হিসেবে আমি সি ড্রাইভে আমার দেখে নেই আগে আমার কম্পিউটারে কোন ড্রাইভে জায়গা সবচেয়ে বেশি আছে। 22 গিগা জায়গা আছে, তো সেই হিসেবে সি ড্রাইভেই আমি করতে পারি। তো সেই হিসেবে সি ড্রাইভেই নেক্সট। এবং স্বভাবতই আমি ক্রিয়েট কুইক লঞ্চ আইকন এটি রাখলাম, এবং ডেস্কটপ আইকন আসলে অ্যাকচুয়ালি দরকার পড়ে না, আপনারা চাইলে ডেস্কটপ আইকন রেখে দিতে পারেন। এরপর হচ্ছে নেক্সট, ইনস্টল। এবং এটি ইনস্টল হতে হতে আমি আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমি এটি আমার বেসিক টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছিলাম যে স্বভাবতই অনেক সময় অনেকে স্কাইপি ইউজ করে থাকেন, এবং স্কাইপির মধ্যে আপনারা যদি টুলস এর মধ্যে যান এবং অপশনে তারপর হচ্ছে অ্যাডভান্স কানেকশন, এটির মধ্যে আপনাকে দেখতে হবে যে ইউজ পোর্ট 80 অ্যান্ড 443 এটি চেক বক্স ওঠানো আছে কিনা। কারণ এটি আমার এই মাইএসকিউএল আমার এই ওয়ার্ম সার্ভার বা XAMPP যখন আপনি ইনস্টল করতে যাবেন, সেই ইনস্টল করতে গেলে স্বভাবতই সেই 80 পোর্টটি কানেক্ট হবে। তো স্বভাবতই এটি যদি এই স্কাইপি অলরেডি কানেক্ট করে থাকে, তাহলে আপনি এটি চেকবক্সটি উঠিয়ে দিয়ে সেভ করবেন, সেভ দিয়ে পিসিটাকে আপনি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দেওয়ার পর তারপর এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। না হলে অনেক সময় দেখা যাবে যে সফটওয়্যারটি ঠিক মতন ইনস্টল হচ্ছে না, বা পিএইচপি মাইএসকিউএল রান হচ্ছে না, এই ধরনের নানা ধরনের প্রবলেম ফেস করতে পারেন। তো সেটি জাস্ট আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম। তো সেই হিসেবে এখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি ব্রাউজার কোনটি ইউজ করব। তো সেই হিসেবে ব্রাউজার ইউজ করার জন্য আমি চাচ্ছি যে গুগল chrome.exe ফাইলটি, এটিকে আমি ওপেন দিলাম, এবং সে আমার যখন আমি এটি ইউজ করব তখন সে আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোমটিকে চুজ করছে। এবং সত্যি কথা বলতে আমি পার্সোনালি গুগল ক্রোমটি ইউজ করতে পছন্দ করি। তো সেই হিসেবে এটি, এরপর হচ্ছে অ্যাক্সেস, আমার ফায়ারওয়ালে একটি নোটিশ আসছে, এবং
আমরা যেহেতু কোনো মেইল টেল পাঠাবো না, তো সেই হিসেবে এসএমটিপি যেটি বাই ডিফল্ট যেটি রয়েছে আমি সেটিই রাখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না। এবং নেক্সট, এবং এখানে লাঞ্চ এখনই আমি চাচ্ছি যে লাঞ্চ হোক, সেই হিসেবে ফিনিশ এবং ইয়েস। এবং এখানে দেখবেন যে আমার এখানে এই প্রথমে লাল, তারপরে কমলা, তারপরে সবুজ হয়ে গেছে এখানের এই বাটনটি। তার মানে হচ্ছে সবুজ হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার সার্ভারটি কানেক্টেড। এবং এটিকে যদি আমরা ওপেন করি একটি ক্লিক, তাহলে এখানে দেখবেন যে আমার ফর এক্সাম্পল আমি যদি লোকাল হোস্টে যাই, তাহলে এখানে আপনি আপনার লোকাল হোস্টে আপাতত এই ফাইলটি রয়েছে। এবং এখানে পিএইচপি ইনফোর মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের পুরো সাইটের আমার পিএইচপির সম্পূর্ণ ফাইলটির এখানে বর্ণনা দেওয়া আছে, যে আমরা কি ইনস্টল করেছি, কি হচ্ছে কি না হচ্ছে এই ব্যাপারগুলো। এবং এই জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে দরকার পড়ে, যে আমার অ্যাকচুয়ালি কোন ভার্সনটি কোথায় ইউজ হয়েছে না হয়েছে সেই ব্যাপারটি। এবং এটি যদি আমার হাইড হয়ে থাকে, এই আইকনটি আপনারা যদি না দেখেন, তাহলে এখানে গিয়ে কাস্টমাইজের মধ্যে ক্লিক করে এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার এই পিএইচপির এটি আমি চাচ্ছি অলওয়েজ আইকনটি শো করুক, ওকে দিলাম এবং এখানে অলওয়েজ আইকনটি শো করছে। তো সেই হিসেবে লোকাল হোস্ট এবং পিএইচপি অ্যাডমিনে যাওয়ার জন্য ডাইরেক্ট পিএইচপি অ্যাডমিন, এবং এখানে হচ্ছে www ডিরেক্টরি। এখানে আমার অ্যাকচুয়ালি যে মাই কম্পিউটারে যদি আমরা যাই, সি ড্রাইভের মধ্যে যাই, আমার ওয়াম্প সার্ভারটি এখানে ইনস্টল হয়েছে এবং এটির ভিতরে www এবং XMPP এর মধ্যে আমাদের যেটি হয়েছিল সেটি হলো HTDoc এর ভেতর, আর এখানে হচ্ছে www এর ভেতর। এবং www এর ভেতর বাই ডিফল্ট দুইটি ফাইল, একটি হচ্ছে index.php যেটি হচ্ছে লোকাল হোস্টের মধ্যে গেলে আমরা যে পেজটি দেখতে পাই, অ্যাকচুয়ালি এই যে এই পেজটি। আর www এর ভেতর হচ্ছে টেস্ট মাই MySQL PHP ফাইল, এবং এটি যদি আমি এখানে স্ল্যাশ শিট এখানে আমার ডাটাবেজের সাথে কানেক্ট পাচ্ছে না এই জিনিসগুলো, তো সেই হিসেবে আমি এখনো তো ডাটাবেজ ঠিকঠাক করি নাই, তো সেই হিসেবে এখানে আমার ডাটাবেজের কানেকশনটি পাচ্ছে না, এই ওয়ার্নিংটি এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমার সেটআপ। এবার আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা পিএইচপির যখন ইনস্টল করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেঞ্জ করা দরকার পড়ে, এবং সেই চেঞ্জের ব্যাপারটি থাকে হচ্ছে php.ini। তো এই ফাইলটি যদি আমরা ওপেন করি, এবং এই ফাইলটি ওপেন করলে আমার এখানে নোটপ্যাডে এই ফাইলটি ওপেন হয়েছে, এবং এই নোটপ্যাডে ফাইলটি ওপেন করার ক্ষেত্রে আমাদের এখানে যেগুলোর আগে এখানে সেমিকলন রয়েছে, তার মানে হচ্ছে এটি কমেন্ট আকারে রয়েছে। আর যেটির আকারে সেমিকলন নাই, যেমন ইঞ্জিন অন, এটির আগে সেমিকলন নাই, তার মানে এটি অ্যাকচুয়ালি কাজ করছে, আর বাকিগুলো এগুলো জাস্ট সেমিকলন ছাড়া। এবং এখান থেকে আপনার যে ব্যাপারগুলো, যেমন আউটপুট বাফারিং আমরা চাইলে অফ করে দিতে পারি, অন করে দিতে পারি, যে ডিফল্ট ভ্যালু অফ। তো সেই হিসেবে আমি চাচ্ছি এটিকে অফই রাখার জন্য, যে আমরা এটি অন করার কোনো দরকার নাই, অফ থাকলো। এবং আদার্স যে ব্যাপারগুলো রয়েছে, যদি কোনো কিছু আপনাদের চেঞ্জ করার দরকার পড়ে, তাহলে এই php.ini ফাইলের মধ্যে এসে আপনারা চেঞ্জ করতে পারেন। এবং এখানে ওই যে অনেক সময় দেখা যায় যে আমাদের লোকাল হোস্টে আমাদের ফাইল আপলোড করা দরকার পড়ে, অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট 2 MB ফাইল থাকে। এখন আমার ফাইলটির আরো বেশি বাড়ানো দরকার, তো সেই হিসেবে মেমোরি লিমিট 128 MB, এই MB-টাকে আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি, 2 MB জায়গায় আরো বেশি বাড়াইতে কমাইতে পারি এই php.ini ফাইলের থেকে। এরপর আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে লগ এরর অন, যে কোনো এরর শো করলে সেটি আমাদের শো করবে কি শো করবে না সেটি
এবং আরেকটি যেটি হচ্ছে HTML এরর, এটি আমার শো করবে কি শো করবে না সেটি। এরকম আরো অনেকগুলো অ্যাকচুয়ালি যে যে জিনিসগুলো আমাদের চেঞ্জ করা দরকার পড়ে সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এবং আরেকটা হচ্ছে টাইম, এবং এটি আমি ফাইন্ড দিয়ে বের করছি। টাইম, দেখি টাইমটা কই আছে। আচ্ছা, এখানে দেখুন ডেট ডট টাইম জোন ইউটিসি আছে আপাতত। আমরা এখন, আমি তো ইউটিসির মধ্যে না, আমি হচ্ছে কি বলে GMT+6, এবং সেই হিসেবে আমার পিএইচপি টাইম জোনের মধ্যে আমার এখানে অলরেডি লিঙ্কটা দেওয়া আছে। আমি যদি এই লিঙ্কটা কপি করে আমার যে টাইম জোন, অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে একদম নেসেসারি তা আমি বলতেছি না, বাট কোনো কোনো সময় আমাদের হয়তোবা দরকার পড়তে পারে। তো সেই হিসেবে এখানে ইউটিসি টাইম জোন যেটি রয়েছে সেই টাইম জোনটি আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি, এবং আমার যে টাইম জোনটি দরকার সেই টাইম জোনের মধ্যে গিয়ে সরি এখানে একটু ভুল হয়েছে। সেটি হচ্ছে যে এখানে আপনি যাবেন হচ্ছে php.net ম্যানুয়াল EN ইংলিশ ভার্সন এবং টাইম জোনস ডট পিএইচপি। এখানে গিয়ে আপনি ধরুন আমি এখন এশিয়া, তো সেই হিসেবে আমি এশিয়ার মধ্যে গেলাম, এবং আমি একটু আগে বলে রাখছি যে আমার নেটের লাইনের স্পিডটা একটু খারাপ, তো সেই হিসেবে একটু সময় লাগছে। তো সেই হিসেবে এশিয়া, এবং এশিয়ার মধ্যে এশিয়া ঢাকা। তো সেই হিসেবে আমরা চাইলে কপি করে আমার ইউটিসির বদলে এখানে এশিয়া ঢাকা এটি সেট করে দিতে পারি। বাট এটি নট এসেনশিয়াল, আপনি এটি চাইলে করতে পারেন, না করলে নাই। এটি টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। এবং আমি এটিকে সেভ করলাম, কেটে দিলাম। এবং এইবার আমি যদি পিএইচপি ইনফোর মধ্যে যাই, তাহলে এখানে দেখি আমার, এখানে দেখুন ডেট, ডেটের মধ্যে ডেট টাইম জোন, এখানে লোকাল টাইম ইউটিসি দেওয়া আছে, বাট ওটি কি বলে ঢাকা এশিয়া যেটি সেটি মানে চেঞ্জ করতে পারি। তো যাই হোক, এই হলো আমার এই পিএইচপির ব্যাপার ফাইল এনআইআর এর ব্যাপারগুলো। তো এবার আসি মাইএসকিউএল এর ব্যাপার নিয়ে। এতক্ষণ তো পিএইচপি নিয়ে বহুত বকর বকর করলাম। তো এই মাইএসকিউএল এর জন্য স্বভাবতই আপনারা বলবেন যে মাইএসকিউএল এ আমার এত কাহিনী করা দরকার কি, মাইএসকিউএল তো আমরা পিএইচপি মাই অ্যাডমিন থেকে যেতে পারি। হ্যাঁ, আমরা পিএইচপি মাই অ্যাডমিন থেকে যেতে পারি, বাট এখানে আমি জাস্ট ওই যে বললাম যে ওটা আগের বার বেসিক, সো এবার যেহেতু একটু অ্যাডভান্সে কাজ করছি আমরা, তো সেই এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার। তো সেই হিসেবে মাইএসকিউএল এর মধ্যে গেলাম, এবং মাইএসকিউএল কনসোল এটির মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখুন এন্টার পাসওয়ার্ড। আমরা জানি বাই ডিফল্ট মাইএসকিউএল এ কোনো পাসওয়ার্ড থাকে না, তো সেই হিসেবে আমি যদি এখন এন্টার দিই, তাহলে এখানে আমার মানে মাইএসকিউএল এর ভেতর এটি ঢুকে গেছে। তো স্বভাবতই exit দিয়ে আমি এটিকে বের হয়ে চলে আসলাম। কিন্তু এখন যদি আমরা চাই যে আমি মাইএসকিউএল এর মধ্যে পাসওয়ার্ড দিব, তাহলে সেটি কিভাবে দিব? তো সেই হিসেবে স্টার্টের মধ্যে গেলাম, অল প্রোগ্রাম এবং অ্যাক্সেসরিজ, এখান থেকে কমেন্ট প্রম। এই কমেন্ট প্রমের মধ্যে গেলে এখানে আপনার প্রথম যেটি সি ড্রাইভে ইউজার আমার আতিক, এটি নামটি থাকবে স্বভাবতই, আপনারটি আপনার নাম থাকবে। এবং এখানে যদি আমি লিখি মাই এস কিউএল অ্যাডমিন, এন্টার দিলাম, দেখবে এখানে বলা হচ্ছে যে এই ফাইল এখানে নাই। স্বভাবতই এখানে এই নামে কোনো ফাইল নাই। তো সেটির জন্য আমাদের যেটি করতে হবে, সিডি স্পেস বড় হাতের সি কোলন
স্ল্যাশ, আর এখানে বলা বাহুল্য সিডি দ্বারা বোঝাচ্ছে যে চেঞ্জ ডিরেক্টরি, তো সি wamp wamp ব্যাকস্ল্যাশ bin ব্যাকস্ল্যাশ mysql, এন্টার দিলাম। তো এইবার কিন্তু আমার সি ড্রাইভে আমার ওয়াম্প এবং মাইএসকিউএল এই পাথের মধ্যে ঢুকলো। এবার আমার আরেকবার ডিরেক্টরিটি চেঞ্জ করতে হবে এবং সেই হিসেবে সিডি mysql এবং এটি ভার্সনটি দেখার জন্য MySQL ভার্সন 5.6.12, তো 5.6.12 স্ল্যাশ bin। তো এখন আমার এটি চেঞ্জ হলো এবং MySQL admin u root password, এবং এটি দেওয়ার পর আমি এখানে এই যে এখানে আমাকে জিজ্ঞেস করছে নিউ পাসওয়ার্ড, তো স্বভাবতই এখন আমি যেই পাসওয়ার্ডটি টাইপ করব সেই পাসওয়ার্ডটি এখানে চলে আসবে, বাট আমি চাচ্ছি না কোনো পাসওয়ার্ড অ্যাকচুয়ালি দেওয়ার জন্য, তো সেই হিসেবে নিউ পাসওয়ার্ড আমি 0 দিলাম, এটাও আমি 0 দিলাম এবং সেই হিসেবে এখন এটি 0ই রয়েছে। তো অ্যাকচুয়ালি এভাবে আমরা ইয়া করতে পারি, মানে আমার MySQL এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি, এবং স্বভাবতই এইবার আমরা MySQL এ যা কাজ করব সেই MySQL এর কাজগুলো আমি জাস্ট এখানে আগে থেকে দেখিয়ে রাখলাম আমাদের সুবিধার্থে, এবং MySQL এ যা কাজ করব এই MySQL কনসোল এটির মাধ্যমে আমরা কাজ করব। এবং এভাবে আপাতত আমি আমার প্রথম পর্বটি টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্বটি আমি এখানে শেষ করছি, এবং প্রথম পর্বে আমি জাস্ট পিএইচপি ওভারভিউ এই অধ্যায়টি সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, এবং শেষ সেটি হচ্ছে যে আমার এই পুরো পিএইচপি টি কিভাবে ইনস্টল করতে হয় সেই ব্যাপারটি সম্বন্ধে আপনাদের ওভারঅল একটু ধারণা দেওয়া হয়েছে, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা পিএইচপির বেসিক নিয়ে কথাবার্তা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।